দেখো, প্রচন্ড ঝড়ে বাড়ির ছাদ কিরকম কাগজের মতন উড়ে চলে যাচ্ছে। বাড়ির ছাদ সাধারণত শক্তভাবে আটকানো থাকে, কিন্তু প্রচন্ড ঝড়ে কি করে উড়ে যায়? বিজ্ঞান কি পারে এর ব্যাখ্যা দিতে? আবার দেখো, এখানে একটা জলের পাইপলাইনের মধ্যে দিয়ে প্রচন্ড জোরে জল যখন পড়ছে, একটা বলকে আকর্ষণ করে নিচ্ছে ওই জল। কি কারণে আকর্ষণ করছে? জলের বেগ যদি আবার কমে যায় তাহলে আকর্ষণ কমেও যাচ্ছে। দেখো, কলটাকে আস্তে আস্তে বন্ধ করে এখানে জলের স্পিডটাকে কমিয়ে দেওয়ার জন্য আকর্ষণ কমে গিয়ে বলটা ছেড়ে গেল। এই একই কারণে খুব দ্রুত বেগে গতিশীল ট্রেনের খুব কাছে দাঁড়াতে নেই বলে। কি কারণ এইগুলোর? কিছুদিন আগে আমার ছেলে একটা এক্সপেরিমেন্ট করেছিল, একটা বলকে হাওয়ায় ভাসাচ্ছে। এখানেও বায়ু প্রবাহকে কাজে লাগানো হচ্ছে। এর কারণ কি জানতে হলে বার্নলির উপপাদ্য তোমাদের জানতে হবে। হ্যালো স্টুডেন্টস, আমি শুভদীপ স্যার তোমাদের প্রত্যেককে টিউন অফ ফিজিক্সের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসে আমরা ফিজিক্যাল সায়েন্সের পদার্থের গঠন ও ধর্ম চ্যাপ্টারের বার্নলির উপপাদ্য সম্পর্কে যাবতীয় তথ্য বলবো। যেমন তার বার্নলির উপপাদ্যটা কি, তার সমীকরণ কিভাবে তুমি লিখবে, বা এর ব্যাখ্যা কি, কিভাবে আসলো এই সমীকরণটা, এবং দৈনন্দিন জীবনে বার্নলির উপপাদ্যকে কোথায় কোথায় প্রয়োগ করা যায় তার একটা ধারণা আমরা এই ক্লাস থেকে পাবো। তবে এই টপিকে যাওয়ার আগে তোমাদের জন্য একটা সুখবর দিয়ে রাখি। এখন থেকে ফিজিক্সের ভিডিওগুলো দেখার পর তোমরা তোমাদের বক্তব্যকে সরাসরি আমার কাছে জানাতে পারবে একটা লিঙ্কের সাহায্যে। তার জন্য তোমাদেরকে প্রথমে আগে টেলিগ্রাম অ্যাপটাকে ডাউনলোড করে নিতে হবে, আর এই ভিডিওরই ডেসক্রিপশনের মধ্যে, যেটা এর নিচেই আছে, তার মধ্যে চলে যাও, দেখবে লেখা আছে টিউন অফ ফিজিক্স লাভ ক্লাস 9। ওই লিঙ্কটাকে ক্লিক করো, সঙ্গে সঙ্গে ক্লাস 9-এর গ্রুপে জয়েন করে যেতে পারবে। এরপর আর কোনো ব্যাপারই নয়, তোমরা তোমাদের বক্তব্য, তোমাদের প্রশ্ন আমাকে অডিও বা লিখে পাঠাও, আমি তার উত্তর সরাসরি তোমাদের কাছে দেব। যারা এই ভিডিওটা প্রথম দেখছো সবাইকে আগে ওয়েলকাম বলি। এই ফিজিক্যাল সায়েন্স রিলেটেড যে কোনো টপিকের ওপর আমি কন্টিনিউয়াস ভিডিও তোমাদের জন্য তৈরি করব। তাই এই ভিডিওগুলোকে সময় মতন সবার আগে তোমাদের কাছে পেয়ে যেতে হলে অবশ্যই টিউন অফ ফিজিক্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে দেওয়া বেল আইকনটাকেও ক্লিক করো। ওকে, চলো আমরা তাহলে বার্নলির উপপাদ্য কি সেটা জেনে নিই। পদার্থের গঠন ও ধর্ম অধ্যায়ের আজকের বিষয় বার্নলির উপপাদ্যে প্রথমে একটা ছবি দেখো। দেখতে পাচ্ছ যে এখানে একটা পাইপলাইন, যার মধ্যে দিয়ে জল প্রবাহিত হচ্ছে। দেখতে পাচ্ছি আমরা এটা বাঁ দিক থেকে ডান দিকে প্রবাহিত হচ্ছে। তো এই পাইপলাইনটা নর্মাল পাইপলাইনের মতন নয়, এক প্রান্তটা মোটা আরেক প্রান্তটা সরু। এই যে অঞ্চলটাকে, একে বলা হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। মানে কোনো পাইপলাইনকে যদি তুমি আড়াআড়ি ভাবে কেটে দাও তাহলে যে বৃত্তাকার অঞ্চলটা পাবে, সেই বৃত্তাকার অঞ্চলকে বলা হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যা তোমরা জানো। ধরলাম এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মান হচ্ছে A1 এবং এই জায়গার মান A2। ছবি অনুযায়ী আমরা বলতেই পারি যে A1 ইজ গ্রেটার দেন A2 এবং জল প্রবাহিত হচ্ছে বেশি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল থেকে কম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের দিকে। তাহলে নর্মাল লাইফে, আমাদের রিয়েল লাইফ এক্সাম্পলগুলোতে দেখেছি যে বেগ এক্ষেত্রে বেড়ে যায়। যেখানটার ক্ষেত্রফল কম সেখানে জলটা একটু বেশি দ্রুত বাইরে বেরোয়, অর্থাৎ V2 ইজ গ্রেটার দেন V1 হয়। মানে নজল দিয়ে খুব দ্রুত বেগে জল বাইরে বেরায়। এবার এই বিষয়টাকেই বিজ্ঞানী বার্নলি একটা অন্যরকম ভাবে বলেছেন। উনি বলছেন যে যে জায়গায় বেগ বেশি সেই জায়গায় প্রেসারটা কম। ধরলাম এই V2, এখানটায় বেগ বেশি, এখানের প্রেসারের নাম ধরলাম P2, এবং V1 যেখানে, সেখানের প্রেসারের নাম P1। বার্নলির মতানুসারে এই চাপ P2 ইজ লেস দেন P1 হয়। আশ্চর্য, যেখানটায় বেগ বেশি সেখানটায় চাপ কমে গেল কি করে? সাধারণত কনসেপ্ট অনুযায়ী আমাদের মনে হয় যে যেখানে বেগ বেশি সেখানে বেশি চাপ থাকার জন্যই বেগ বেশি। তাহলে কনফিউশন যেটা তৈরি হয়, এই কনফিউশনটাকে দূর করার জন্যই বার্নলির উপপাদ্যকে আমাদের ভালো করে বুঝতে হবে আজকে। তো চলো বার্নলির নীতিটাকে ধরেই নিই। সেই ধরে যে যেখানে বেগ বেশি হয় সেখানে চাপ কম, তাই V2 যেহেতু বেশি তাই P2 কম। এবার এই ছবিগুলোতে দেখো, যেটা একটু আগে আমরা ঘটনায় দেখছিলাম, যে খুব দ্রুত বেগে জল নিচের দিকে যখন পড়ে তখন বলটা আকর্ষণের প্রভাবে জলের দিকে চলে যায়। আবার স্পিডটা যখন কমে যায় তখন বলটা আকর্ষণ কমে যায়, ফলে বলটা তার নর্মাল স্থানে আবার ব্যাক করে যায়। তো এর কারণ কি? যেহেতু এখানে প্রচন্ড বেগে জলটা পড়ছিল তাই এই জায়গাটায় প্রেসারটা কমে গেছিল, প্রেসারটা কম।
তাই বল আকর্ষণের প্রভাবে বেশি প্রেসারের জায়গা থেকে কম প্রেসারের দিকে চলে এসছে, নর্মাল সেন্স। আবার এখানে দেখো, যেই স্পিডটা কমে গেল তাহলে চাপটা আবার বেড়ে গেল, চাপ বেড়ে যাওয়ার জন্য বলটা আকর্ষণটা আর থাকলো না, ফলে বলটা তার নিজের জায়গায় ব্যাক করে গেল। ঠিক এই একই কারণে এই ঘটনাটাও দেখো, এখানে দেখতে পাচ্ছি যে একটা এয়ার ব্লোয়ার, হেয়ার ড্রায়ার এখানে ইউজ করেছি আমি। সেই হেয়ার ড্রায়ারের জন্য যে বায়ুটা প্রবাহিত হয়ে যাচ্ছে সেটা ওপরের দিকে, এবং তা বলের একটা বল তার বলের পাশ দিয়ে ওপর দিকে উঠছে। এবার এই বলের পাশ দিয়ে যখন যাচ্ছে তখন বেগটা হঠাৎ করে প্রচুর বেশি হয়ে যাচ্ছে, এই জায়গায় বেগটা বেশি হয়ে যাচ্ছে, বেগ বেশি হয়ে যাচ্ছে। এবার বেগ বেশি হয়ে যাওয়ার জন্য এখানে আবার প্রেসার পি কমে যাচ্ছে, তাহলে এই জায়গায় প্রেসার কম, এই জায়গাতেও প্রেসার কমে যাচ্ছে, ফলে এই দু জায়গায় প্রেসার কম, কিন্তু নিচের এই জায়গায় প্রেসারটা তো বেশি থাকবে, ফলে বেশি প্রেসার থেকে কম প্রেসারের দিকে বলকে ঠেলে দেওয়া হচ্ছে। এখন বলটা ওপর দিকে কেন একদম উঠে যাচ্ছে না? তাহলে তার কারণ বলের নিজেরও তো ওজন আছে, সে নিচের দিকে কাজ করছে, ফলে ওই প্রেসার বেশি এবং ওজন পরস্পরকে ব্যালেন্স করে বলটাকে এই জায়গায় স্থির করে রাখছে। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা ঠিক আছে, একটু পরে আরো ভালো করে বুঝবো, বার্নৌলির উপপাদ্যটা বুঝে নেওয়ার পর এই প্রয়োগগুলোকে আমরা ইলাবোরেটলি তখন বুঝতে পারবো। চলো আগে বার্নৌলির সম্পর্কে একটু জেনে নিই। বিজ্ঞানী বার্নৌলি, ড্যানিয়েল বার্নৌলি 1738 খ্রিস্টাব্দে বার্নৌলির উপপাদ্যর কথা বলেন, যা একটু পরেই আমরা জানতে চলেছি। কিন্তু উনি সেই সময় কোনো গাণিতিক সমীকরণের কথা বলেননি। যে সমীকরণটা বইতে লেখা আছে বার্নৌলির উপপাদ্য বলে, তার সম্পর্কে উনি কিন্তু বলেননি। এর পরবর্তীকালে লিওনহার্ড ইউলার 1752 খ্রিস্টাব্দে বার্নৌলির উপপাদ্যের সমীকরণ রূপটি জানান আমাদেরকে। যে সমীকরণটা আমাদের বইতে লেখা আছে, যাকে আমাদেরকে মনেও রাখতে হবে, সেই সমীকরণটা কিন্তু বার্নৌলি লেখেননি। এটি লিখেছে 1752, বেশ কয়েক বছর পর বিজ্ঞানী ইউলার। আর বার্নৌলি তার উপপাদ্যটিকে বক্তব্যের আকারে প্রকাশ করেন তার বইতে। এখন তিনি যে উপপাদ্যটি বলেছিলেন বা যে বক্তব্য রেখেছিলেন বার্নৌলির উপপাদ্যতে, সেটি হলো কোনো তরলের ধারারেখ প্রবাহ হলে প্রবাহী নলের যে কোনো প্রস্থচ্ছেদে তরলের প্রতি একক ভরের চাপ শক্তি, গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফল সর্বদা ধ্রুবক হয়। আমি জানি যে এই বক্তব্যে তোমরা এখনো মানে ঠিকঠাক ভাবে বুঝলে না, কারণ এখানে কয়েকটা আননোন জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ধারারেখ প্রবাহ, একটা চাপ শক্তি, গতিশক্তি, স্থিতিশক্তি। তাও গতিশক্তি স্থিতিশক্তি সম্পর্কে আমরা জানি, কিন্তু চাপ শক্তি আসলে কি জিনিস তা তো আগে শুনিনি কোনোদিনও। ঠিক কনফিউশন তোমাদের মধ্যে থাকছে। ধারারেখ প্রবাহ কি? আচ্ছা চলো এগুলো সম্পর্কে আমরা একটু পরেই জানবো। তো এরপরে ইউলার যে সমীকরণটির কথা বলেছিলেন সেটা দেখে নি, ওই উপপাদ্য থেকেই পাওয়া। পি প্লাস হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ ইকুয়ালস টু ধ্রুবক। এখানে পি হচ্ছে চাপ শক্তি, হাফ রো ভি স্কোয়ার গতি শক্তি, আর রো জি এইচ এটা হলো স্থিতি শক্তি। এখন আমরা জানি গতিশক্তি মানে হাফ এম ভি স্কোয়ার হয়, তো এখানে হাফ রো ভি স্কোয়ার লিখেছে কেন? কারণ হাফ রো ভি স্কোয়ার মানে হচ্ছে প্রতি একক আয়তনে গতিশক্তি। ঠিক একই রকম ভাবে রো জি এইচ মানে হচ্ছে প্রতি একক আয়তনে স্থিতিশক্তি, আর পি মানে হচ্ছে প্রতি একক আয়তনে চাপ শক্তি। পি তো চাপ, এ আবার চাপ শক্তি হলো কি করে? ওকে, ডোন্ট ওয়ারি, একটু পরেই আমরা জানবো। এবার এই ছবিতে দেখো একটা পাইপলাইন, যার দুটো প্রান্ত একই রকম এবং এর মধ্যে দিয়ে জল প্রবাহিত হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে। এবার দু প্রান্ত একই রকম হওয়ার জন্য এদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমি ধরলাম এদিকটা A1, এদিকটাও তাহলে A1। এবার এই পাইপলাইনের মধ্যে দিয়ে জলের প্রবাহের বেগ দু এন্ডেই সমান হয়। কেন এক হয়? নর্মাল সেন্স থেকে আমরা জানি যে এইটা যেহেতু দু ক্ষেত্রে ক্ষেত্রফল সমান, তাই বেগ সমান। যদি সরু হয়ে যেত বেগ বেড়ে যেত, যদি মোটা হয়ে যেত বেগ কমে যেত। কিন্তু ফিজিক্যাল সায়েন্সের থেকে আমরা যদি বলতে চাই এর পেছনে কারণটা কি, কারণ হলো ভরের সংরক্ষণ। ভরের সংরক্ষণ কথাটার অর্থ হচ্ছে যে ভর নিজের থেকে সৃষ্টিও হতে পারে না, আবার ধ্বংস হতে পারে না। ধরে নিলাম যে পাইপের মধ্যে কোথাও কোনো ছিদ্র টিদ্র নেই, তাহলে জল কোনো জায়গা থেকে লিক করছে না, তার মানে এখানেও ভর সংরক্ষিত হচ্ছে। ধরলাম প্রথমে হিসাবের সুবিধার জন্য এই জায়গার বেগ
V2। এবার আমরা ভরের সংরক্ষণ নীতিকে অ্যাপ্লাই করে দেখব যে এই V1 আর V2 দু জায়গায় সমান হবে। তো এই জায়গার বেগ V1, এখন বেগের সংজ্ঞা থেকে আমরা জানি যে প্রতি একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বেগ। তাহলে এই জায়গায় যে লেয়ারটা আছে সেই লেয়ারের জলটা প্রতি একক সময়ে V1 দূরত্ব অতিক্রম করবে এবং করে এই জায়গায় এসে পৌঁছে যাবে। তাহলে যে আয়তন ও মুভ করলো সেই আয়তনের মধ্যেকার জলের পরিমাণ কত, ভলিউম কত, সেটা আগে ফার্স্ট জেনে নিই। ভলিউম কি হয়? এটা একটা চোঙের মতন দেখতে। চোঙের ক্ষেত্রফল কি হয়? চোঙের ক্ষেত্রফল হয়, এখানে দেখতে পাচ্ছি A1, আর ওর সঙ্গে যদি আমি চোঙের এই লেন্থটাকে গুণ করে দিই যেটা V1, তাহলে কি হয়ে যাবে? তাহলে হয়ে যাচ্ছে A1 V1। এটা কি? এই চোঙের আয়তন। এবার এই চোঙের মধ্যেই জলটা আছে, তাহলে সেই জলের ভর কত হবে? ধরলাম যে জলের ঘনত্ব হচ্ছে রো। এখন আমরা জানি যে আয়তনের সঙ্গে ঘনত্ব গুণ করলে ভর পাওয়া যায়। তাহলে এই চোঙের মধ্যে কতটা পরিমাণ জল আছে সেটা হচ্ছে A1 V1। তাহলে এই জলের ভর হবে রো A1 V1। ঠিক আছে, এবার এই প্রান্তে চলে আসো। এই প্রান্তে বেগকে আমি ধরে নিয়েছি V2। তাহলে প্রতি 1 সেকেন্ডে জল V2 দূরত্ব অতিক্রম করছে, করে এই লেয়ারটা এখন এই দূরত্বে এসে পৌঁছে গেল। এই ডিস্টেন্সটা হচ্ছে V2। তাহলে এই চোঙটার আয়তন কত হবে? এই চোঙের আয়তন হবে A1 V2 এবং এর মধ্যেকার জলের ভর কত হবে? রো A1 V2। তাহলে এই জায়গা থেকে যে জলটা গেল একক সময়ে, এই জায়গাও একক সময়ে একই পরিমাণ জল যেতে হবে, কারণ আমি বলেছি পাইপের মধ্যে কোথাও কোনো লিকটিক নেই। তাহলে ভরের সংরক্ষণ নীতি অনুসারে আমরা যদি সমীকরণ দুটোকে লিখি, দুটো সমান হওয়া উচিত। রো A1 V1 ইজ ইকুয়ালস টু রো A1 V2 হওয়া উচিত। এখন দুদিকেই রো আছে, তারা কেটে গেল, A1 ও আছে, তারাও কেটে গেল। তাহলে পড়ে থাকলো কি? V1 ইকুয়ালস টু V2। তাহলে প্রমাণিত হলো যে এই যে V2 বেগ বলেছিলাম সেটা আসলে V1ই হবে। বোঝা গেল ব্যাপারটা? তো যে এই কারণে দু প্রান্তের বেগই সমান থাকে। এবার চলো এর পরের ঘটনায় দেখি যে এখানে পাইপলাইনের এক প্রান্ত সরু হয়ে গেছে, তার জন্য ওখানে বেগ বেশি হয়ে গেছে। তাহলে এখানেও যদি আমরা ভরের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই করি তাহলেই আমরা বুঝতে পারবো যে বেগ কেন এখানে বেড়ে যায়। কারণ এখানে যে এরিয়াগুলো দেখছি, এই এরিয়াটাকে আমি বললাম A1, এই এরিয়াটাকে বললাম A2। তাহলে A1 ইজ গ্রেটার দেন A2। সেই কারণেই ভরের সংরক্ষণ নীতি মেনেই এটাই হয়ে যাবে কি? V2 ইজ গ্রেটার দেন V1। যেখানে ক্ষেত্রফল কম সেই জায়গায় বেগ বেশি হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? এবার এই বিষয়টাকে কি সূত্র বলে জানো? একে বলা হয় ধারাবাহিকতার সূত্র বা ধারাবাহিকতার সমীকরণ। এই সমীকরণটা যেটা একটু আগে আমরা পেলাম সেটাই হলো কি A1 V1 ইকুয়ালস টু A2 V2। কেন হলো? কারণ ওই একই রকম ভরের সংরক্ষণ নীতি অনুসারে। মনে রাখবে এটা ভরের সংরক্ষণ নীতি। এই ভরের সংরক্ষণ নীতি অনুসারেই বলা যায় যে এই প্রান্তের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হলে এখানের বেগ কম, এবং এই সরু প্রান্তের ক্ষেত্রফল যেহেতু কম এখানে বেগ বেশি। এবং এই ফর্মুলাটা হলো A1 V1 ইজ ইকুয়ালস টু A2 V2। যেহেতু জলটা একই আছে তাই ঘনত্ব সমান থাকায় রোগুলো দুপ্রান্ত থেকে কেটে বাদ চলে গেল। বোঝা গেল ব্যাপারটা? এবার এই বিষয়টা হতে গেলে, মানে এই কনসেপ্টটা হতে গেলে, ভরের সংরক্ষণ নীতিকে অ্যাপ্লাই করতে গেলে আমাদের কিন্তু কয়েকটা শর্ত মেনে চলতে হবে। কি সেই শর্ত একটু জেনে নিই। প্রথম শর্ত যেটা মানতে হবে সেটা হচ্ছে যে প্রবাহী, যে তরল পদার্থকে আমরা এক্ষেত্রে ইউজ করেছি, তাহলে প্রবাহীটা এক্ষেত্রে তরল, এর জায়গায় বায়ু ইউজ করতে পারতাম। তো যে প্রবাহী তুমি ব্যবহার করবে সেই প্রবাহীটাকে ইনকম্প্রেসিবল, কম্প্রেসিবল অর্থাৎ অসংনম্য হতে হবে। অসংনম্য মানে যাকে কোনোভাবেই তার আয়তন পরিবর্তন করা যায় না, যত ইচ্ছা চাপ প্রয়োগ করো। চলো এই উদাহরণ থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এখানে তোমরা দু রকমের ছবি দেখতে পাচ্ছ। এক জায়গায় প্রেসার প্রয়োগ করা হয়েছে, তার ফলে আয়তন ছোট হয়ে গেছে। আর আরেক জায়গায় প্রেসার যত ইচ্ছা প্রয়োগ করা হোক, আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না।
তাহলে এই জায়গাটাকে বলা হবে সংনম্য, মানে যার আয়তন পরিবর্তন করা যায় একে বলা হয় কম্প্রেসিবল। কম্প্রেসিবল। আর যাকে পরিবর্তন করা যায় না, যার আয়তনকে কমানো যায় না যত ইচ্ছা চাপ দিয়ে, বা আয়তন বাড়ানোও যায় না চাপ কমানোর মাধ্যমে, তাকে অসংনম্য বলা হয়। অসংনম্য মানে ইনকম্প্রেসিবল বলা হয়। এবার সাধারণত বায়ু, যা আমরা জানি বায়ুর ক্ষেত্রে এই সংনম্য ব্যাপারটা ঘটে থাকে, বায়ুকে চেপে আয়তন ছোট করে দেওয়া যায়, কিন্তু তরল পদার্থকে কিন্তু সহজে আয়তন পরিবর্তন করা যায় না। তোমরা ভাবছো জলের আয়তন সহজেই পরিবর্তন করা যায়? না, করা যায় না। একটা বোতলের মধ্যে জল নিয়ে তার ক্যাপটাকে বন্ধ করে দিয়ে, ভালো করে টাইট করে বন্ধ করবে, করে সেই বোতলটাকে জোরে চিপে একটু বেন্ড করানোর চেষ্টা করে দেখো তো, পারবে না। প্রচন্ড হার্ড থাকে, যেন ইটের মতন শক্ত হয়ে থাকে বোতলটা। অর্থাৎ জলের আয়তন পরিবর্তন করা কিন্তু সহজ নয়। তাহলে এই বার্নলির উপপাদ্য, যেটা আমরা এর পরবর্তীকালে আলোচনা করব, বা যে ধারাবাহিকতার নীতি অলরেডি আমরা শিখে নিলাম, সেটার জন্য যে শর্তের প্রয়োজন আমি বলেছিলাম, ইনকম্প্রেসিবল হতে হবে। এই কারণেই আমরা অসংনম্য পদার্থ হিসাবে তরল পদার্থকে বেছে নিই, লিকুইডকে বেছে নিই। গ্যাসিয়াস দিয়ে এই ব্যাপারটাকে ব্যাখ্যা করি না, কারণ সেক্ষেত্রে গ্যাস সংনম্য বা কম্প্রেসিবল হয়। তো চলো এবার বার্নলির উপপাদ্যে পৌঁছে যাই। বার্নলির উপপাদ্য, যেটা নিয়েই আজকের আমাদের বক্তব্য। এবার এই বার্নলির উপপাদ্যে পৌঁছানোর আগে আমরা আরেকটা শর্ত শিখে নিই, না হলে আমরা বার্নলির উপপাদ্য বুঝতে পারবো না, যেটা হলো শক্তি সংরক্ষণ সূত্র। দেখো, ভরের সংরক্ষণ তো অবশ্যই মানছে, তাছাড়াও শক্তির সংরক্ষণ সূত্র যদি মানে তবেই কিন্তু বার্নলির উপপাদ্যকে তুমি প্রয়োগ করতে পারবে। যেমন শক্তি সংরক্ষণ এখানে কি, ধরো একটা পাইপ লাইনের মধ্যে দিয়ে জল পড়ছে দু রকম ভাবে। জলের স্পিডটা যখন কম, দেখতে দেখবে জলটা খুব ক্রিস্টাল ক্লিয়ার দেখতে মনে হয়, তাই না? এই ধরনের প্রবাহকে বলা হয় ধারারেখ প্রবাহ। আর যখন জলের স্পিডটা একটু বেশি হয়, সেই জলটাকে দেখে মনে হয় হেজি হেজি, জলের এফোর ওফোর দেখা যায় না, এরকম টাইপের দেখতে হয়, একে বলা হয় অশান্ত প্রবাহ। এই দু জায়গার মধ্যে একটা ডিফারেন্স আছে। এই ধারারেখ প্রবাহের ক্ষেত্রে কোনো রকম শক্তির নষ্ট হয় না, শক্তির নষ্ট হয় না। কিন্তু অশান্ত প্রবাহে বায়ুর বাঁধার জন্য বলো, বা পাইপের মধ্যে পাইপের দেওয়ালের বাঁধার জন্য কিছু পরিমাণ শক্তির নষ্ট হয়। তাই শক্তির নষ্ট এই অশান্ত প্রবাহে হয় বলে একে আমরা কাউন্ট করব না। আমরা ধারারেখ প্রবাহের ক্ষেত্রেই বার্নলির উপপাদ্য অ্যাপ্লাই করব। তাহলে এই কথাটা মনে থাকবে তো? এবার চলো বার্নলির উপপাদ্যের এই প্রথম ছবিটা দেখে নিই। এই প্রথম ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ, যে একটা পাইপ লাইন, এই পাইপ লাইনটার এক প্রান্ত মোটা, আরেক প্রান্ত সরু, এবং অন্য প্রান্তটা একটা ওর অন্য হাইটে আছে, একই হাইটে নয়, এটা একটু নিচে আছে আর এটা একটু ওপরে আছে, একটা ডিফারেন্স আছে হাইটের মধ্যে। তো হাইট বোঝানোর জন্য আমি একটা লেভেল চুজ করে নিয়েছি। ওকে, এই লেভেলটাকে আমি বললাম গ্রাউন্ড লেভেল, ঠিক আছে? এই গ্রাউন্ড লেভেলের রেসপেক্টে এক প্রান্ত H1 হাইটে আছে, আরেক প্রান্ত H2 হাইটে আছে, এবং জলটা ফ্লো হচ্ছে লো লেভেল থেকে হাই লেভেলের দিকে, এবং দেখতে পাচ্ছি ব্যাপারটা, তাই না? ফ্লোয়ের ডিরেকশন বাঁ দিক থেকে ডান দিকে। এবার এই বাঁ দিকের এরিয়াটা যেটা, সেটাকে বললাম A1, ডান দিকের এরিয়া A2। এবার এই বাঁ দিকে জলের বেগ V1, ডান দিকে জলের বেগ V2। এখন V1 এর থেকে V2টা বেশি কেন? কারণ দুটো জায়গার এরিয়ার মধ্যে পার্থক্য আছে। একটু আগে আমরা ব্যাপারটা বুঝেছি, যেখানে এরিয়া কম সেই জায়গায় বেগ বেশি হয়ে যাবে, এবং যেখানে এরিয়া বেশি সেখানে বেগ কম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার এই দু এন্ডে দু রকমের প্রেসার কাজ করছে। একদিকের প্রেসার ধরলাম P1, আরেক দিকের প্রেসার P2। এবার দুটো জায়গায় ভেলোসিটির পার্থক্যের কথা আমি বললাম। তার মানে এই জায়গাটার নাম আমি বললাম A, এই জায়গাটার নাম আমি বললাম B। তাহলে A পয়েন্টে যে বেগ, তার বেগ V1, এবং B পয়েন্টে ভেলোসিটি V2 হওয়ার জন্য A পয়েন্টে গতিশক্তি কি হবে? গতিশক্তি হবে হাফ m v1 স্কোয়ার। ঠিক একই রকম ভাবে B পয়েন্টে হয়ে যাবে হাফ m v2 স্কোয়ার। এখন দেখতেই পাচ্ছি যে V2 ইজ গ্রেটার দেন V1। তার মানে কি? তার মানে হাফ m v2 স্কোয়ার ইজ গ্রেটার দেন হাফ m v1 স্কোয়ার। তার মানে
এ পয়েন্টের কাইনেটিক এনার্জি, আমরা জানি হাফ এম ভি স্কোয়ারকে গতিশক্তি বলা হয় এবং ইংলিশে তাকে কাইনেটিক এনার্জি কে ই লেখা হয়, তাই আমি কে দিয়ে প্রকাশ করছি, কে এ ইজ লেস দেন কে বি। তাহলে জল তো ফ্লো করছে এ থেকে বি এর দিকে, তাহলে এ থেকে বি তে গতিশক্তি বেড়ে গেল, কিন্তু বাড়লো কি করে? আশ্চর্য, কে বাড়ালো এই গতিশক্তিকে? আচ্ছা চলো এবার হাইট দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। দেখতে পাচ্ছি যে এ পয়েন্টের হাইট h1, বি পয়েন্টের হাইট h2, h2 ইজ গ্রেটার দেন h1। তো এ পয়েন্টের এই যে তরল জায়গাটা আছে যার ভর একটু আগে আমি m বললাম, তাহলে এই m ভরের স্থিতিশক্তি কত হবে? mg h1, আর বি পয়েন্টের mg h2, তাহলে mg h2 ইজ গ্রেটার দেন mg h1। তাহলে এখানেও আবার পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি, তাই আমি পি দিয়ে লিখছি, পি এ ইজ লেস দেন পিবি। তাহলে বি পয়েন্টে গতিশক্তি এবং স্থিতিশক্তি দুটোই বেড়ে গেছে, দেখতেই পাচ্ছি। তাহলে দুটোই বেড়ে গেল কি করে? অবাক হয়ে যাচ্ছ তাই না? যে যখনই কোনো জায়গায় শক্তি বাড়তে হয়, শক্তি সংরক্ষণ নীতি অনুযায়ী কি আমরা জানি যে শক্তি নিজের থেকে তো বাড়তে বা কমতে পারে না। তাই শক্তিকে যদি বাড়তে হয় তার মানে অবশ্যই কৃতকার্য থাকতে হবে, মানে এখানে কাউকে না কাউকে কার্য করতেই হবে, না হলে এ থেকে বি তে গতিশক্তি আর স্থিতিশক্তি বাড়তো না। তাহলে কৃতকার্যটা কি সেটা এবার বোঝার চেষ্টা করি। কৃতকার্যকে আমরা জানি ডাব্লিউ দিয়ে লেখে, এবং ডাব্লিউ মানে হচ্ছে বল ইন্টু সরণ। তো বলকে আমি এফ দিয়ে বললাম আর সরণকে এস দিয়ে বললাম, সো ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, দ্যাট ইজ ইকুয়ালস টু মোট শক্তি, যেটা একটু আগেই আমরা দেখলাম, ইজ ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। এখানে দেখতে পাচ্ছি যে এ থেকে বি তে গতিশক্তি তরলের বেড়ে গেছে, তাহলে গতিশক্তির পরিবর্তন কত? কে বি মাইনাস কে এ। ঠিক একই রকম ভাবে এ থেকে বি তে স্থিতিশক্তিরও পরিবর্তন হয়েছে, তাহলে স্থিতিশক্তির পরিবর্তনকে আমরা লিখতে পারি ইউ বি মাইনাস ইউ এ। এখানে আমি কে কে কাইনেটিক এনার্জি আর ইউ কে পোটেনশিয়াল এনার্জি বলছি, ঠিক আছে? তো এই যে পরিবর্তনটা হলো কাইনেটিক এনার্জি বা পোটেনশিয়াল এনার্জির, তার মানে যে কৃতকার্যটা হয়েছে সেই কৃতকার্যটাকে আমরা কি লিখতে পারি? কৃতকার্যকে আমরা লিখতে পারি ডাব্লিউ এ মাইনাস ডাব্লিউ বি। এটা কেন লিখলাম তাই না? তার কারণ নিশ্চয়ই এ পয়েন্টে বি পয়েন্টের থেকে বেশি ওয়ার্ক ডান করতে হয়েছে, কৃতকার্য করতে হয়েছে বেশি, তার জন্যই এ থেকে বি তে যখন জলটা গিয়ে পৌঁছেছে সেখানে গতিশক্তিও বেড়ে গেছে, স্থিতিশক্তিও বেড়ে গেছে। তার জন্য আমি এখানে ডাব্লিউ এ ইজ গ্রেটার দেন ডাব্লিউ বি বলেছি। খেয়াল করে দেখো, এই জায়গাগুলোতে কাইনেটিক এনার্জি বি তে এর তুলনায় বেশি, পোটেনশিয়াল এনার্জি বি তে এর তুলনায় বেশি, কিন্তু এই বেশিটা হয়েছে কেন? হয়েছে কৃতকার্য হওয়ার জন্য। কৃতকার্যটা নিশ্চয়ই এ পয়েন্টে করা হয়েছে এবং বি পয়েন্টেও করা হয়েছে, এবং এ পয়েন্টে বি পয়েন্টের তুলনায় বেশি কৃতকার্য করতে হয়েছে, তার জন্যই এখানে এই গতিশক্তি বা স্থিতিশক্তির বৃদ্ধি হয়েছে। ব্যাপারটা ক্লিয়ার হলো? এর পরেরটায় দেখো, এবার এখানে দেখো আমি কৃতকার্যটাকে 1 আর 2 বলে ডিনোট করেছি, যেহেতু এখানের পয়েন্ট দুটোকে বাঁ দিকের পয়েন্টটাকে 1 ধরে নিচ্ছি আর ডান দিকেরটাকে 2 ধরে নিচ্ছি, যেরকম একটু আগে এ বি ধরেছিলাম। তাহলে W1 মাইনাস W2 ইকুয়ালস টু K2 মাইনাস K1 প্লাস U2 মাইনাস U1। এবার আমি যদি এদের মধ্যে ভ্যালুগুলো বসাই, দেখো কৃতকার্যের জায়গায় যদি বসাই, কৃতকার্য মানে কি? কৃতকার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ। তাহলে W1 যেটা এক নম্বর বিন্দুতে হচ্ছে সেটা কি? বল কত? এখানে প্রেসার হচ্ছে P1, এরিয়া হচ্ছে A1, তাহলে এই পয়েন্টে ফোর্স F1 ইজ ইকুয়ালস হয়ে যাবে P1 ইন্টু A1। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে এই জায়গায় যদি সরণ কনসিডার করি, সরণ কত? প্রতি একক সময়ে সরণ V1, তার মানে কৃতকার্য W1 ইকুয়ালস টু P1 A1 ইন্টু V1। তাহলে কৃতকার্যের জায়গায় আমরা লিখতে পারি P1 A1 V1 ইকুয়ালস টু হচ্ছে W1 মাইনাস W2 জায়গায় কত লিখবো? W2 জায়গায় লিখবো P2 A2 and V2, কারণ ওই জায়গার প্রেসার P2, এরিয়া A2 এবং ভেলোসিটি V2। দ্যাট ইজ ইকুয়ালস টু, এবার যদি আমরা কাইনেটিক এনার্জিটা দেখি, তাহলে 2 নম্বর পয়েন্টে কাইনেটিক এনার্জি কত? হাফ এম ভি স্কোয়ার। তো এখানটায় লিখে দিচ্ছি হাফ এম ভি টু স্কোয়ার।
এবার এম কি না, এম হচ্ছে এই অঞ্চলটা প্রতি 1 সেকেন্ডে যত দূরত্ব গেল জল সেটা হচ্ছে V2, তার মধ্যে যে ভলিউমটা আমরা পেলাম এই ভলিউমের মধ্যে যে পরিমাণ জলটা আছে সেটার ভর বললাম এম। ঠিক আছে, তাহলে হাফ এম V2 স্কোয়ার মাইনাস 1 নাম্বার পয়েন্টে হয়ে যাবে কি হাফ এম V1 স্কোয়ার প্লাস, এবার স্থিতিশক্তিটা দেখি, 2 নম্বর পয়েন্টে স্থিতিশক্তি হবে কি mgH2 মাইনাস mgH1 যেটা 1 নম্বর পয়েন্টে স্থিতিশক্তি। তাহলে আমরা যে সমীকরণটা হলো এই ফর্মুলাটা কি আমরা ইলাবোরেটলি লিখলে এই ফর্মুলায় আসলো। তাহলে এটাকে যদি আমরা গুছিয়ে লিখি বলতে আমি বলছি যে 1 নম্বর বিন্দুতে যে ওয়ার্ক ডান হয় W1, যে কাইনেটিক এনার্জি হয় K1, যে পোটেনশিয়াল এনার্জি হয় U1, তাদেরকে যদি আমি একই দিকে নিয়ে চলে যাই, যেমন এইটা এবং এই জিনিসটা, এই তিনটাকে ইকুয়ালের এক সাইডে নিয়ে গেলাম আর 2 নম্বর পয়েন্টের জন্য একই জায়গায় নিয়ে আসলাম, তাহলে ইকুয়াল সাইনের দু প্রান্তে দুটো পয়েন্টকে বোঝাবে। তাহলে সমীকরণটা কেমন দেখতে হয়? সমীকরণটা তখনই হয়ে যাবে এরকম। এটা হচ্ছে কৃতকার্য, কিন্তু এই কৃতকার্যটা কার জন্য হচ্ছে? বুঝতেই পাচ্ছি এটা চাপের জন্য হচ্ছে। চাপের জন্য দেখো P1A1 V1 বোঝা যাচ্ছে চাপের জন্য কৃতকার্য। এটা কি? এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্টের গতিশক্তি। ঠিক একই রকম ভাবে mgH1 হচ্ছে 1 নাম্বার পয়েন্টের স্থিতিশক্তি। ঠিক আছে, তাহলে এই যে তিনটে জিনিস যাকে আমরা বার্নৌলির উপপাদ্যতে চাপ শক্তি, গতিশক্তি ও স্থিতিশক্তি আকারে পেয়েছিলাম, তার মানে এই জিনিসটা চাপ শক্তিকে নির্দেশ করছে। চাপের জন্য কৃতকার্য, আমরা জানি কৃতকার্য মানে শক্তিকেই বোঝায়, তাহলে চাপের জন্য যদি হয় কৃতকার্য তাহলে এটাকে চাপ শক্তি বলাই যেতে পারে। এটার কথাই আমরা একটু শুরুর দিকে বলছিলাম এবং দেখেছিলাম যে এই বিষয়টার উপর একটু কনফিউশন থাকে ছাত্রের মধ্যে, বলছিলাম ব্যাপারটাকে। বোঝা গেল তো ব্যাপারটা এখন? এবার এর মধ্যে যদি আমরা ভ্যালুগুলোকে বসাই, ভ্যালু বলতে আমি কি বলছি, মানে ডেনসিটিকে বসিয়ে ব্যাপারটাকে আমরা বার্নৌলির উপপাদ্যতে নিয়ে যেতে চাই যদি, তাহলে কি হবে সমীকরণটা একটু দেখিনি। দেখো এই তরলের ঘনত্ব রো, তাহলে আমরা যদি এই হাফ এম ভি স্কোয়ার বা mgH এর এম গুলোকে সরিয়ে দিয়ে ঘনত্ব দিয়ে প্রকাশ করি তাহলে সমীকরণটা আরো বেশি সহজ হয়ে যাবে। কেন? কারণ আমরা তরলের মধ্যে কোনো একটা পার্টের ভর তো ক্যালকুলেশন করতে পারবো না যে এইটুকুনি জলের ভর কত, পারবো কি না? পারবো না, কিন্তু ঘনত্ব আমরা বুঝতে পারবো সহজে, তাই ঘনত্ব দিয়ে প্রকাশ করাই ভালো। তাহলে হাফ এম ভি স্কোয়ারের এমটাকে যদি সরাতে হয় তাহলে আমরা জানি ভর এম মানে হচ্ছে ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে এই অঞ্চলটার আয়তন কি হবে? আয়তন হয়ে যাবে ওর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 ইন্টু তরলের বেগ V1 প্রতি একক সময়। তাহলে A1 ইন্টু V1 সেটাই হয়ে যাচ্ছে আয়তন, তার সঙ্গে ঘনত্ব গুণ হয়ে গেলে সেটাই হয়ে যাচ্ছে ভর। তাহলে এই ফর্মুলাটাই হয়ে যাচ্ছে কি হাফ এম এর জায়গায় বসাচ্ছি রো A1 V1 ইন্টু V1 স্কোয়ার। ঠিক আছে তো? এবার mgH এর জায়গায় আবার একই রকম ভাবে লিখে দিচ্ছি, এটাই হয়ে যাচ্ছে রো A1 V1 GH1। বোঝা যাচ্ছে? ঠিক একই রকম ভাবে সেকেন্ড পার্টের জন্য যদি আমরা লিখি তাহলে হাফ এম V2 স্কোয়ারের জায়গায় ওইটাই হয়ে যাচ্ছে হাফ রো A2 V2 ইন্টু V2 স্কোয়ার প্লাস রো A2 V2 GH2। বোঝা যাচ্ছে? একদম সহজে ব্যাপারটা আমাদের বোধগম্য হচ্ছে। এবার আমরা নর্মালি যদি এই চাপগুলোকে লিখে দিই, চাপের জন্য যে শক্তি P1A1 V1 আর এটা হচ্ছে P2A2 V2, তাহলে সমীকরণটা এই আকার দাঁড়ালো। এই জিনিসটাই হচ্ছে বার্নৌলির উপপাদ্য। এখনো আসলো না দেখে মনে হচ্ছে, তাই একদম সহজে ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে আমরা তো জানি যে A1 V1 ইকুয়ালস টু A2 V2, এটা তো জানি। কোথা থেকে পেয়েছি? এটা ধারাবাহিকতার নীতি অনুসারে পেয়েছি, কারণ ভর সংরক্ষিত থাকে। তাহলে এখানে এরিয়া বেশি, বেগ তাই কম, এখানে এরিয়া কম তাই বেগ বেশি, তার জন্য A1 V1 ইকুয়ালস টু A2 V2। তাহলে যেখানে যেখানে A1 V1 আছে সেটাকে আমরা A2 V2 ভাবতে পারি। দেখো এখানে সব জায়গায় আছে, তাহলে এগুলোকে আমরা কেটে দিই। তো চলো আমরা তাহলে A1 V1 A1 V1 A1 V1 A2 V2 মানে আবার A1 V1, তাহলে এরা কেটে যাচ্ছে, তাই না? তাহলে ফাইনালি যে সূত্রটা দাঁড়ালো কি হলো?
দেখো কত ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। ফাইনালি সূত্রটা হলো কি, P1 প্লাস হাফ রো V1 স্কোয়ার প্লাস রো GH1 ইকুয়ালস টু P2 প্লাস হাফ রো V2 স্কোয়ার প্লাস রো GH2। দেখো বুঝতে পারলে? আর এটাই তো আমরা জানি বার্নলের উপপাদ্য। মানে 1 নম্বর পয়েন্টের যে শক্তি, যেমন এটা হচ্ছে চাপ শক্তি, এটা গতি শক্তি, এটা স্থিতি শক্তি, এগুলো কিন্তু প্রতি একক আয়তনে করলাম। কেন? তাহলে 1 নম্বর পয়েন্টের মোট শক্তি হলো এইগুলো, এবং সেটা 2 নম্বর পয়েন্টের মোট শক্তির সাথে সমান। তার মানে তরলের মধ্যে সমস্ত পয়েন্টে মোট শক্তি ধ্রুবক থাকে, মানে শক্তি সংরক্ষিত হয়। কেন হয়? কারণ ধারারেখ প্রবাহ হচ্ছে, এবং আমরা এই যে লিকুইডটা কনসিডার করেছি সেটা ইনকম্প্রেসিবল। দেখলে তো সমস্ত ঘুরে ফিরে ব্যাপারগুলোই একই জিনিসে আসলো, তোমাদের কাছে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে গেল। চলো এই বিষয়টা কি আমরা সূত্রের আকারে যেটা পেয়েছি একদম শুরুতেই আমরা বলেছিলাম, সেই সূত্রটাকে আরেকবার দেখে নিই। যে কোনো তরলের ধারারেখ প্রবাহ হলে প্রবাহ নালীর যে কোনো প্রস্থচ্ছেদে তরলের প্রতি একক ভরের চাপ শক্তি, গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফল সর্বদা ধ্রুবক হয়। এবার বুঝতে পারছো তো যে চাপ শক্তি, গতিশক্তি বা স্থিতিশক্তি কেন বলছিলাম? তাহলে এই পি হলো প্রতি একক ভরের চাপ শক্তি, হাফ রো ভি স্কোয়ার হলো প্রতি একক ভরের গতিশক্তি, এবং রো জিএইচ হলো প্রতি একক ভরের স্থিতিশক্তি, এবং এদের যোগফল সর্বদা ধ্রুবক থাকে, যে কোনো পয়েন্টে ধ্রুবক থাকে ওই পাইপলাইনের মধ্যে। ব্যাপারটা ক্লিয়ার? এবার চলো এর প্রয়োগগুলো দু একটা জেনে নিই। যেমন একদম শুরুতেই আমরা একটা ভিডিও দেখেছিলাম যে প্রচন্ড জোরে যদি বায়ুর প্রবাহ হয় তাহলে বাড়ির ছাদ উড়ে যায়, ওপরের দিকে উড়ে চলে যায়। কেন এরকম হচ্ছে? তার কারণ প্রচন্ড জোরে বায়ু প্রবাহের জন্য এই পয়েন্টে চাপ আর এই পয়েন্টে চাপের মধ্যে একটা ডিফারেন্স তৈরি হয়। এবার বার্নলির উপপাদ্য অ্যাপ্লাই করে যদি আমরা বোঝার চেষ্টা করি, ধরলাম এই পয়েন্টটার নাম 1, এই পয়েন্টটার নাম্বার 2, ঠিক আছে? তো তাহলে 1 নম্বর পয়েন্টে প্রতি একক ভরের চাপ শক্তিকে আমি বললাম P1, প্রতি একক ভরের গতি শক্তিকে হাফ রো V1 স্কোয়ার, এবং রো GH1 এটা হলো প্রতি একক ভরের স্থিতিশক্তি। ঠিক একই রকম ভাবে 2 নম্বর পয়েন্টে P2 প্লাস হাফ রো V2 স্কোয়ার প্লাস রো GH2। ওকে, এবার দেখো 1 নম্বর আর 2 নম্বর পয়েন্ট দুটো মাঝখানে কেবলমাত্র একটা ছাদ আছে, একদম তার থিকনেস অত্যন্ত অল্প। তার মানে দুটোর মধ্যেকার সেপারেশন অত্যন্ত কম হওয়ার জন্য H1 আর H2 প্রায় ইকুয়াল। তাহলে রো GH1 ও রো GH2 এরা কি হবে? সমান হয়ে যাবে, এবং তাই তারা সমীকরণের দুপাশে থাকায় কেটে বাদ চলে যাচ্ছে। এবার যদি গতিশক্তির কথা ধরো, দেখো 1 নম্বর পয়েন্ট বাড়ির ভেতরে থাকায় এই পয়েন্টে বায়ুর কোনো বেগ নেই, কিন্তু 2 নম্বর পয়েন্টে বায়ুর বেগ থাকবে। তাই আমি V1টাকে 0 ধরতে পারি, বাট V2 ইজ প্রচুর বেশি। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা ফাইনালি কি হলো? P1 ইকুয়ালস টু P2 প্লাস হাফ রো V2 স্কোয়ার। তাহলে P1 মাইনাস P2 ইকুয়ালস টু হাফ রো V2 স্কোয়ার। তাহলে P1 আর P2 এর মধ্যে কে বড় দেখে বুঝতে পারছো? P1 ইজ গ্রেটার দেন P2। তার মানে 1 নম্বর পয়েন্টে যে চাপ P1 সেটা P2 এর থেকে অনেক বেশি হবে, এবং তার জন্য খড়ের চালের ওপর বা এই যে সমস্ত বাড়ির চালগুলো আলতোভাবে আটকানো থাকে সেগুলোর উপর যে চাপ সৃষ্টি হবে সেটা নিচ থেকে ওপরের দিকে, এবং সেটা ওপরের দিকে উঠে যায়। এই কারণে ঝড়ে বাড়ির ছাদগুলো, সাধারণত গ্রামের বাড়িগুলোর ক্ষেত্রে বাড়ির চাল ঝড়ের জন্য ওপর দিকে উড়ে চলে যায়। বোঝা গেল ব্যাপারটা? এবার নেক্সট এক্সাম্পলটা দেখো একটা এরোপ্লেন যখন ওড়ে, এরোপ্লেনের একটা এরোডিনামিক শেপ থাকে। এরোডিনামিক্স বলতে ওর শেপটা এমন ভাবে তৈরি করা হয় যাতে ও বায়ুর চাপকে কাজে লাগাতে পারে। তো দেখতে পাচ্ছি আমরা যে এখানে এরোপ্লেনটার মুখটা এরকম, তাই না? তো বায়ুটা সামনের দিক থেকে পেছনের দিকে যাচ্ছে, তো বায়ুটা এখানটায় খুব বেশি বেঁকে যাচ্ছে, এখানটায় বেঁকছে না, তাই? তার মানে যদি এখানটায় বেশি বেঁকে যায়, এখানটায় ভেলোসিটি কি হয়ে যাবে? ভেলোসিটি বেশি হয়ে যাবে, কারণ যত সরু পথ হবে বা যত বেশি বেন্ডিং হবে পথটা সরু হয়ে যাবে। সরু হয়ে যাওয়ার জন্য বেগ ভেলোসিটি বেড়ে যাবে, সেটা আমরা আগের উদাহরণগুলোতে দেখেছি। আর এই জায়গার ভেলোসিটিটা কম থাকবে তুলনামূলক,
তাহলে ভেলোসিটির ডিফারেন্স যদি হয়, ভেলোসিটির ডিফারেন্স হওয়া মানে দেখো দু জায়গার মধ্যে হাইটের ডিফারেন্স তো খুব একটা নেই, তাহলে বার্নলির উপপাদ্য অনুযায়ী আমরা শিখেছি p1 প্লাস হাফ রো v1 স্কোয়ার প্লাস রো জি h1 ইকুয়ালস টু p2 প্লাস হাফ রো v2 স্কোয়ার প্লাস রো জি h2। এখন রো জি h1 আর রো জি h2 এর মধ্যে ডিফারেন্স যদি না থাকে, তার মানে দুটো সমান হওয়ার জন্য কেটে বাদ চলে গেল, তাহলে প্রেসার ডিফারেন্স ডিপেন্ড করবে দু জায়গার ভেলোসিটির ডিফারেন্সের উপর। দেখো p1 মাইনাস p2 ইজ ইকুয়ালস টু হাফ রো v2 স্কোয়ার মাইনাস হাফ রো v1 স্কোয়ার হচ্ছে। তাহলে যদি v2 ইজ লেস দেন v1 হয়, v2 ইজ লেস দেন v1, তাহলে এই পার্টটা বড়, তার মানে ঘুরিয়ে কি বলা যায়, ঘুরিয়ে বলা যায় যে p2 ইজ গ্রেটার দেন p1। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে p2 যদি p1 এর থেকে বড় হয়, তাহলে এই জায়গার প্রেসার p2, এই জায়গার প্রেসার p1 হওয়ায় তাহলে প্লেনের ওপর দিকে একটা চাপ অনুভব হবে এবং তার জন্যই প্লেন ওপর দিকে উঠে যায়। ঠিক এখানেও তাই হচ্ছে, দেখো এই ডানার শেপটাও এরকম করা থাকে, প্লেনের ডানার শেপ বা পাখির ডানার শেপ এরকম থাকে, সামনের দিকটা মোটা পেছনের দিকটা সরু। কেন থাকে? তার কারণ এক্ষেত্রেও এই যে বায়ুটা ডানার ওপর দিয়ে যখন যাচ্ছে বেশি বেন্ড হচ্ছে, ফলে এখানটায় ভেলোসিটি বেশি এবং এই জায়গায় ভেলোসিটি কম। ভেলোসিটি কম থাকার জন্য এখানে প্রেসার বেশি হয়ে যায়, এখানে প্রেসার কম হয়, তাহলে p2 ইজ গ্রেটার দেন p1 হওয়ার জন্য এই ডানার ওপর ঊর্ধ্বমুখী একটা বল কাজ করে, যার জন্য ডানাটার সাহায্যে প্লেন ওপরের দিকে উড়ে যেতে পারে। আশা করছি ব্যাপারটা পুরোপুরি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ঠিক এই একই কারণে খুব দ্রুতগামী কোনো ট্রেনের সামনে লোককে দাঁড়াতে না করে। কেন? কারণ ওই দ্রুতগামী ট্রেনটার জন্য ওর চারপাশে বায়ুটা খুব দ্রুত বেগে গতিশীল হয় বেন্ড করে, ফলে ওই জায়গায় প্রেসারটা প্রচন্ড পরিমাণে কমে যায়। কিন্তু লোকটা যেখানটায় দাঁড়িয়ে আছে সেটা ধরলাম ট্রেনের খুব কাছে, সেইখানে তো অত ভেলোসিটি নয় বায়ুর, সেখানের ভেলোসিটি খুব কম এবং তার জন্য এইখানে প্রেসার অনেক বড় হয়, তাহলে p2 ইজ গ্রেটার দেন p1 হয়ে যায় এবং তার জন্য লোকটার ওপর একটা ঠেলা কাজ করে বেশি চাপ থেকে কম চাপের দিকে, তাই ট্রেনের দিকে লোকটা ঝুঁকে যাওয়ার সম্ভাবনা থাকে, বিপদ করতে পারে। তার জন্য খুব দ্রুতগামী ট্রেনের সামনে লোককে দাঁড়াতে নেই। তাহলে আজকের ক্লাস থেকে তোমরা ওভারঅল একটা দারুণ ধারণা পেলে, বার্নলির উপপাদ্য বুঝতে আর তোমাদের কোনো বাকি নেই, তাই না? এর পরের ক্লাসটার জন্য তোমরা একটু অপেক্ষা করে থাকো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই টিউন অফ ফিজিক্সকে সাবস্ক্রাইব করে নাও। আজকের মতন এখানেই শেষ। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ। টাটা।